নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। চা আড্ডার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে রয়েছেন তনয় রয়েছে আপনাদের সঙ্গে। চা আড্ডার খবর প্রত্যেকটা দিন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আর আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটাও ওই সাধারণ মানুষের সাথে। দেখুন, আমরা একটা সময় স্বপ্ন দেখেছিলাম ঠিক 2011-র পর থেকে যে পরিবর্তনের সরকার, অর্থাৎ বদলা নয় বদল চাই। কোথাও গিয়ে যেন আমাদের মনে হয়েছিল সত্যি এই মা মাটি মানুষের সরকার, তারা হয়তো মা এবং মাটি আর মানুষের কথা বলবে। কিন্তু সেখানেই দেখা গেল কার্যত সমস্ত জাল এবং তার দুর্নীতি যেভাবে জড়িয়ে রয়েছে, অর্থাৎ একদিকে মাটি অন্যদিকে মানুষ, এবং এই মাটি এবং মানুষের মধ্যে সম্পর্কটা এমন একটা জায়গায় এনে এই মুহূর্তে এই রাজ্যের রাজ্য সরকার দাঁড় করিয়েছে, বলা ভালো শাসক দল দাঁড় করিয়েছে। তাতে একগুচ্ছ প্রশ্ন, যেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একদিকে যেমন চাকরি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কোথায় হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিল্প, এত ভুরি ভুরি সম্ভাবনার কথা বলা হয়েছে কিন্তু তারপরেও শিল্প কোথায় এসছে। তৃতীয় হচ্ছে জমি জট, এই যে জমি দেওয়া হবে শিল্পপতিদেরকে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রচুর জমি আছে এখানে, কোনো সমস্যা নেই ব্যবসা করতে, অথচ শিল্পপতিরা কোথায়, তারা কি আদৌ এখানে আসছেন? মূলত সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আর এর পাশাপাশি এই যে শিল্পের কথা যখন বললাম, তখন মধুকল্পিতা কোথাও গিয়ে আমরা দেখছি যে এই রাজ্যে দেখো শিল্পের সম্ভাবনার কথা বলা হলো, শিল্প তো এখনো পর্যন্ত কোনোটা এসছে বলে আমরা জানি না, যারা অতিথিরা রয়েছেন তারা হয়তো বলতে পারবেন, কিন্তু বেশ কিছু শিল্প নতুন নতুন করে বিভিন্ন জায়গায় পকেট এরিয়াগুলোতে গজিয়ে উঠেছে, সেই শিল্পটা হয়তো না হলেই ভালো একেবারে। এবং সেই শিল্পগুলো গজিয়ে ওঠার দায়টা কার, কেন গজিয়ে উঠছে সেই শিল্পটা, সেটা তো সব থেকে বড় প্রশ্ন। আর এ রাজ্যে শিল্প উন্নয়ন হয়েছে কিনা সেটা তোমার প্রশ্ন থাকছে, কিন্তু একটা জিনিস এ রাজ্যে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, অত্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতির সঙ্গে যেন এ রাজ্যের সম্পর্কটা একেবারে বলা যেতে পারে যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেন জড়িত? আমরা দেখতে পাচ্ছি বালু চুরি থেকে শুরু করে রেশনে দুর্নীতি থেকে শুরু করে একাধিক শিক্ষক নিয়োগের তো দুর্নীতি রয়েছে, সেটা একাধিকবার অভিযোগ করেছেন, রাস্তায় এখনো বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। তবে শিল্প না এলেও, শিল্প না হলেও, শিল্পের জন্য কোনো কিছু না হলেও দুর্নীতিটা রাজ্যে রয়েছে। রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে যেখানেই আমরা আলোচনায় যাব, যেখানেই তদন্ত শুরু হবে, সেখানেই দুর্নীতি সামনে আসছে। এই দেখুন না, রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতির তদন্তে নেমে কার্যত হতবাক তদন্তকারীরা। কেন তনয়া? কেননা এসএসকেএম এর বেডে সেখানে ভর্তি রয়েছেন একজন, আর সেখানে থেকেও নাকি তিনি দুর্নীতি করছেন। ভাবা যায়, সেখানে থেকেও নাকি তিনি মাসোহারা পেতেন। অদ্ভুত লাগে শুনতে। রাজ্যে শিল্প হোক না হোক, রাজ্যের মানুষ রাজ্যের ভাত খেয়ে চাকরি করুক না করুক, রাজ্যের বাইরে তারা চলে যাক, তাতে কিছুই যায় আসে না, দুর্নীতিটা থাকতেই হবে। এটাই বোধহয় এ রাজ্যে বর্তমান। আর ভবিষ্যৎ কি হবে তা তো আমাদের প্রত্যেকেরই অজানা। এই নিয়ে আজকের আমরা বিতর্ক শুরু করব, তবে তার আগে আপনাদের একটা ছোট্ট রিপোর্ট দেখাই। অনেকের কাছে এই জায়গাটা পরিচিত, ব্র্যাক ফিল্ম সিটি, কিন্তু অনেকেই জানেন না জমি জটের কারণে এই জায়গাটি এখন এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেটা কার্যত জনমানব শূন্য। গড়বেতায় অবস্থিত প্রয়াগ ফিল্ম সিটি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির পর সবচেয়ে বড় ফিল্ম সিটির তকমা পেতে পারত। এই যে প্রয়াগ ফিল্ম সিটি সর্বদিক থেকে তৈরি রয়েছে, সেট প্রস্তুত রয়েছে, সমস্ত রকম দিক থেকে কিন্তু বলা যেতে পারে একটা সিনেমা তৈরি করার জন্য যে সেট দরকার হয়ে থাকে, বড় বাজেটের সিনেমা তৈরি হোক কিংবা স্বল্প বাজেটে, সেটা কিন্তু প্রস্তুত রয়েছে। কিন্তু প্রয়াগ ফিল্ম সিটির আগে জুড়ে গেল চিট ফান্ডের নাম। সেই ফিল্ম সিটিতেই এখন বিরাজ করছে শ্মশানের শান্তি। এখানে যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে 1000 জনেরও বেশি একসময় নিরাপত্তা কর্মীরা এখানে কাজ করতেন, কিন্তু আজ সেই প্রয়াগ ফিল্ম সিটি জমি জট, আইন জটের মধ্যে পড়ে এমনই অবস্থা যে কার্যত খাঁ খাঁ করছে। ঘটা করে উদ্বোধন হয়েছিল এই ফিল্ম সিটির। কথা ছিল বাংলার চলচ্চিত্র শিল্পে নবজোয়ার আনবে এই প্রকল্পটি। শুটিং শুরুও হয়েছিল, তাবর তাবর অভিনেতারা সিনেমাও করে গিয়েছেন, কিন্তু চিট ফান্ডের ঘটনার সামনে আসতেই সব শেষ হয়ে যায় এক লহমায়। একাধিক ছাঁটাই হয়েছে, তার জন্য কর্মীরাও চলে গিয়েছেন। এর পাশাপাশি এই প্রয়াগ ফিল্ম সিটিকে কেন্দ্র করে যে দোকান পাট ইত্যাদি তৈরি হয়ে উঠেছিল, সেগুলো এখন প্রায় স্তীমিত। সরকার জমিটি অধিগ্রহণ করে ফিল্ম সিটি চালাতে রাজি হয়নি সেই সময়। অকালে ঝাঁপ বন্ধ হয় রাজ্যের অন্যতম সম্ভাবনাময় একটি ফিল্ম সিটির।
350 একর এই জমির মূল্য প্রায় 2700 কোটি টাকা। ন্যায্য দামে জমিটি বিক্রি হলে অন্তত আমানতকারীদের ক্ষতিপূরণ করা যেত, কিন্তু মাত্র 1 টাকায় সেই জমিটির শিল্পায়নের জন্য সৌরভ গাঙ্গুলিকে হস্তান্তর করে রাজ্য। ফিল্ম সিটির বাইরে আমরা পেয়ে গেছিলাম কয়েকজন আমানতকারীকে, তাঁরা জানালেন তাদের কথা। ওনার কাছে আমার করুণ আবেদন, একজন আমানতকারী হিসেবে আবেদন, যে আপনি এই ফিল্ম সিটিটা গ্রহণ করুন, অধিগ্রহণ করুন। খুব ভালো শিল্প, ফিল্ম সিটি থাক, আমানতকারীও বাঁচুক, তাদের লক্ষ লক্ষ পরিবার তারা বাঁচুক। এই গরিব মানুষের চোখের জলে টাকা এখানে ইনভেস্ট করেছিল, যেটা দেখে সেটা আমি চাইবো অন্তত প্রত্যেকটা মানুষের কিছু টাকা অন্তত ফিরিয়ে দিক নেই। নাহলে চোখের জলে এই ফিল্ম সিটি তৈরি হয়েছে, সেই ফিল্ম সিটি এখন তৈরি মানে নষ্ট হয়ে যাবে, সেটা তো চাই না। ফিল্ম সিটির এই জমিতে ইস্পাত কারখানা কি আদৌ হবে, নাকি পুরোটাই লোক দেখানো? ফিল্ম সিটি বা ইস্পাত কারখানার কোনোটাই না হলে কি টাকা ফেরত পাবেন আমানতকারীরা? গড়বেতা থেকে পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। সেই প্রতিবেদন আপনাদের দেখালাম, আমাদের প্রতিনিধি পিঙ্কি পৌঁছে গিয়েছিল, এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল সেটা হয়তো আজকে দাঁড়িয়ে একটা অন্যতম জায়গা হতে পারত। পশ্চিমবঙ্গের মানচিত্রে এটা একটা অন্যতম জায়গা করে তুলতে পারতো, সেখানে পর্যটকদের রমরমা হতো, ঠিক যেমন তনয়া হায়দ্রাবাদের ফিল্ম সিটি রয়েছে। মানে আমাদের প্রতিনিধি পিঙ্কি যখন সেখানে পৌঁছে গিয়েছে এবং যে প্রতিবেদন তুলে ধরেছে, তারপরে বলছে যে এটা নাকি তার থেকেও অনেক বড় একটা প্রজেক্ট হতে পারতো, সবটাই কিন্তু পারতো, অর্থাৎ পাস্ট টেন্সে চলে যাচ্ছে, তাই তো তনয়া? একদমই। আর এটা নিয়ে মূলত আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন অতিথিরা, একেবারে ডান দিকে আমার যিনি রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলা, এবং তারপরেই রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, আপনাকেও স্বাগত, এবং অনিন্দ্য সিনহা রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূল কংগ্রেস বা শাসক দলের পক্ষে তিনি বক্তব্য রাখবেন, আপনাকেও স্বাগত জানাই। শুরুটা কি তাহলে অনিন্দ্যদা আপনাকে দিয়েই করি? যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, একটা বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা তুলে ধরলাম, দেখতেই পেলেন যে শিল্পের সম্ভাবনা। 2011 সালে আমরা দেখেছি যে এই শিল্পের সম্ভাবনাকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস শাসক দল তারা ক্ষমতায় আসে, এবং এই যে যুব সমাজকে একটা দিশা দেখানো, সেটা যেমন একরকমভাবে একটা প্রলোভন দেখানো, ঠিক তার পাশাপাশি শিল্প হবে এই রাজ্যে, এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ বা রাজ্যের মানুষ তাদেরকে ক্ষমতায় রাখে। 2011 থেকে 2024 সাল 13 বছরে কোনো শিল্প কি এই রাজ্যে হয়েছে? তারপর বাকি বিষয়টা আসবো। প্রথমে আজকে সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, আপনার শুনলে ভালো লাগবে। পশ্চিমবঙ্গে সকালবেলা চপ শিল্পটা হয় না, আপনার বলতেই পারেন। পশ্চিমবঙ্গে আলুর দামও বেড়ে গেছে, আরো বলুন, 10,000 কোটি টাকা চুরি হয়েছে, শিল্পে এসছে, চর্মশিল্পে। বানতলা আমাদের এখানে নতুন করে শুরু হয়েছে, অনেক কোম্পানি এসছে, আপনাদের ভালো লাগলো শুনে আশা করি। 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে চর্মশিল্পে। কর্মসংস্থান কতজনের? ওরা এক্সপেক্ট করছে 25,000-এর ওপর। কবে হবে? অলরেডি জমি দেওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আমার থেকে বরং আপনাদের কোনো ইয়েকে পাঠান, আমরা পাঠিয়েছিলাম প্রয়াগ ফিল্ম সিটিতে, না প্রয়াগ না, সাধারণ একটা ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। না কত দূর, মানে এটা তো যেতে হবে। এই চর্মশিল্পে আপনাদের কোনো সাংবাদিককে পাঠান, নিঃসন্দেহে আপনারা খবরটা পেয়ে যাবেন। আচ্ছা, বানতলার উদাহরণ, আরেকটা উদাহরণ দিন। মানে দুর্ভাগ্য যে আপনারা এখন অবধি জানতে পারেননি, অন্যান্য বিভিন্ন একদম আমাদেরই দুর্ভাগ্য যে আমরা কর্মসংস্থানটা কোথায়। আমরা চৌর্য শিল্প বলবেন, আপনিও বলবেন, নিশ্চয়ই বলবেন। দেখুন, এখানে ইনভেস্টমেন্ট যাতে আসে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন, এবং অনেক ইনভেস্টমেন্ট এসছে। আপনি যদি বলেন যে শুধু কোনো এখানে লোকজন চাকরি করে না, কোনো শিল্প নেই, সেটা সম্পূর্ণ ভুল কথা। আজকে এখানে বাইরে থেকেও প্রচুর ছেলেমেয়েরা আসছে, আজকে অন্যান্য স্টেট থেকেও আসছে, ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। এবং দেখুন, আমি আপনাকে বলছি, অন্যান্য স্টেট থেকেও এখানে ছেলেমেয়েরা আসে, তারা চাকরি করছে। তাহলে তারা আসছে কেন? এখানে নিশ্চয়ই কর্মসংস্থান আছে, এটা তো নিয়ম। এখানকার লোকজন আবার বাইরেও যেতে পারে, এটাই নিয়ম, এটাই হয়। কিন্তু আমাদের রাজ্যকে মেলাইন করার জন্য আপনি নিশ্চয়ই খবর দেখেন, খোঁজ খবর রাখেন, আশা করি আপনি দেখেন তো, যে অনেক জায়গা থেকে আমরা দেখেছি প্রাকৃতিক বিপর্যয় হোক বা যে কোনো দুর্ঘটনা হতে হোক, আপনাকে বলি একটু বলতে দিন, অনেক জায়গাতে দেখে পুড়ে যায় শ্রমিকদের নিথর দেহটা বাড়িতে এসে পৌঁছায়, পরিবারের লোকজন তারা কান্নায় ভেঙে পড়েন। এই শ্রমিকগুলো কেন বাইরে যাচ্ছে বলুন তো? দেখুন, শুধু পরিযায়ী শ্রমিক যদি আপনি বলেন, তারা বাইরে যাচ্ছে এবং বিদেশেও যাচ্ছে, জানেন তো।
আপনি বলুন তো বিদেশে আচ্ছা যাচ্ছে কেন? বিদেশে কেন? রাজ্যটা ছেড়ে রাজ্যে বাড়ির মানে- ভাত গরম ভাত খেয়ে কেন বাইরে যাবে? মানে আসলে কি জানেন তো, আপনারা না পশ্চিমবঙ্গটা মানে দেশের বাইরে করে ফেলতে না, চাইছেন, বুঝতে একদম পারলাম করবেন না, না। দেশের বাইরে এটা করিনি, দেশ তো, আমি আমাদের বলছি বাড়ির ভাত খেয়ে কেন বাড়িতে কাজ করবে? আমি আসি, সেটা হচ্ছে যে এই যে শিল্পের কথা আপনি বলছেন, আপনি বানতলার কথা বলেন, কিন্তু এটাও তো আপনি জানেন যে বেশ কিছু শিল্প ইতিমধ্যে কিন্তু এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে। নিশ্চয়ই। একদিকে যেমন মুখ থুবড়ে পড়েছে পুরো পাট শিল্প, আপনিও জানেন নিশ্চয়ই যে গঙ্গা তীরবর্তী এলাকা বা হলদিয়ার বিভিন্ন জায়গায় যে পাট শিল্পটা ছিল এত রমরমা করে একটা সময় চলেছিল, সেই শিল্পটা বন্ধ, সেগুলো খোলার কোনো রকমের কোনো একদম, ভাবনা আমি চিন্তা। আপনাকে আরেকটা ছোট্ট বলি, ব্রিটানিয়া শিল্প, সেটাও কিন্তু কার্যত এই দুটো মুহূর্তে নিয়ে আমি তারা আপনাকে বলছি। বেশ, আপনি বলুন। এক হচ্ছে পাট শিল্প, 34 বছর বাম শাসনে আমরা দেখেছি একটার পর একটা শিল্প বন্ধ হয়েছে এবং তারা বন্ধ করে দিয়েছে। সেইটাকে পুনরুদ্ধার করাটা খুব শক্তকর ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন নতুন করে শিল্প আনার জন্য। আমরা আশাবাদী, শিল্প এসেছে, অনেক শিল্প এসেছে, আরও আসবে। আর যে ব্রিটানিয়া, যেটা ফ্যাক্টরিগুলো নিয়ে আপনি বন্ধ হয়ে বলেন, ব্রিটানিয়া কিন্তু এখান থেকে উঠে যায়নি, একটা ভুল আপনারা করেছেন। এই ব্রিটানিয়া এর আগে মহারাষ্ট্রতে এবং আপনার গুজরাটে ওরা ওখান থেকে কিন্তু ওরাও তুলে নিয়েছিল, তুলে নেয়নি। ওরা কি করেছে, ভিআরএস দিয়েছে লোকরা, এবং ওরা তারপরে এখনো নতুন লোক নিচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে ওরা কাজ করাতে চাইছে। ব্রিটানিয়া কিন্তু আরো ইনভেস্ট করেছে এখানে। এই তারাতলা যে ব্রিটানিয়া আছে, এটা বিরোধীরা এই কথা বলেন। আপনি চলুন আজকে আপনার সাংবাদিক পাঠান, যদি বন্ধ হয়ে থাকে তাহলে আপনি আমি অনেক মাঝখানে বলো না তো। দেখুন 2011 সালে আপনারা যেটা বললেন যে শিল্পের কথা এরা বলেছিল, মনে রাখবেন 2016 সালে আবার যখন নির্বাচন আসছে তখন এই সরকার দেখলো কিচ্ছু করতে পারেনি। এবং দেখবেন ওই তার ঠিক 6 মাস আগে 2015 সালের শেষের দিকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বলে একটা ভাঁওতা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষকে, যে শিল্প আসছে। বলা হয়েছিল 2,75,000 কোটি টাকার নাকি মৌ স্বাক্ষর হয়েছে, নাকি 1 কোটি ছেলে মেয়ে নাকি চাকরি হবে। তারপরে দেখুন, এবার হিসেব দেখুন, ভুলিয়ে গেছে যে দাঁড়ান এক মিনিট আমি পরে কথা বলবো। অনিন্দ ঠিক আছে, অনিন্দ পরে কথা বলবো প্লিজ। এবার দেখুন গত 3 বছরে প্রত্যেকটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমরা কি দেখেছি, যে বিদেশ থেকে নাকি প্রচুর প্রতিনিধি এসছেন, অনেক মৌ স্বাক্ষর করে চলে গেছেন। এবার দেখুন, আপনি যদি তথ্য দেখেন, গত 3 বছরে যত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ হয়েছে, তার 1% কম হয়েছে পশ্চিমবঙ্গে। বেশ, তন্ময়বাবু আমি এখান থেকে আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটা বক্তব্য, যে বক্তব্যগুলো হয়তো আজকে প্রাসঙ্গিক এই আলোচনার ক্ষেত্রে একবার শোনাই। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই যে শিল্প, অর্থাৎ এই শিল্প নাকি বাণিজ্য নাকি এই বাংলায় নতুন করে পথ দেখিয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে এই যে ছোট শিল্প এমএসএমইর কথা আমরা বলে থাকি, তার ক্ষেত্রেও দাঁড়িয়ে পশ্চিমবাংলা অনেকটাই এগিয়ে রয়েছে। একদিকে যেমন এই বক্তব্য তিনি রাখছেন, এই বক্তব্য আপনাদের সামনে রাখে, ঠিক তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে শিল্প বলতে এই যে বড় বড় ইন্ডাস্ট্রির কথা আমরা বলে থাকি বা ভাবনা চিন্তা করি, এর থেকে যদি একটু সরে আসা যায়, এই যে ছোট ছোট শিল্পগুলো রয়েছে, চপ শিল্প বলুন, কাশফুল দিয়ে বালিশ শিল্প বলুন, এই যে বিষয়টা, সেটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক। শুনুন দুটো বক্তব্য। Bengal is now an economic powerhouse and one of the fastest growing economics in India. Already all the industrialists have quoted that MSME we are number 1 in India. Skill we are number 1 in India. Ease of doing business we are top of the top. Even for MSME also we are number 1. Employment generation is our prime concern. Our MSME sector plays a very huge role to attracting investment and providing employment. We have set up land bank, land use policy, land map. If you want to invest any factory or any small or big or middle or startup or IT, land is already available. Now we have done a miracle job policy to allow, instead of conversion of leasehold land, we have done it freehold land. 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে,
তারপরে সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে, বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। আপনারাই বা গ্রামে গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায়, কত কি বেরিয়েছে আজকাল। এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে। কচুরি পানা, আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। মাটির থালাও যেমন আছে, শালপাতারও আছে, কলা পাতারও আছে, তেমনি কচুরি পানার দিয়ে যে এত ভালো কাজ হতে পারে। একটার পর একটা সম্ভাবনার কথা আমরা শুনলাম। আর এখান থেকে আমি একটু রাজাগোপাল বাবুর কাছে যাই। রাজাগোপাল বাবু, কি মনে হয় এতগুলো মানে পরিকল্পনার কথা আমাদের হয়তো মাথাতেও আসবে না যে এইরকম কোনো বিষয় দিয়ে হয়তো একটা ব্যবসা চালানো যেতে পারে। বাণিজ্যিক থট বা এইরকমভাবে একটা চিন্তা ভাবনা, সেটা কতটা কার্যকরী হতে পারে? হ্যাঁ, দেখুন, এগুলো অনেকটাই মানে হাসির ব্যাপার। মানে এগুলোর মানে এই নিয়ে মানে বাস্তবিক কী করা যায় তা এখনও পর্যন্ত যা ধরনের টেকনোলজি আছে তা দিয়ে খুব একটা কিছুই করা যাবে না। তবে খেয়াল রাখতে হবে, দেখুন এমএসএমইর কথা বলছে পশ্চিমবঙ্গে, প্রথমে বললেন সত্যি কথা, কিন্তু এমএসএমইর অধিকাংশই হচ্ছে যে মাইক্রো ইউনিটস, যার টোটাল ইনভেস্টমেন্ট 1 কোটি টাকা। যার টোটাল ইনভেস্টমেন্ট মেশিনারি ইত্যাদির 1 কোটি টাকা, সে কটা লোককেই চাকরি দিতে পারবে আর মাইনে বাকি দিতে পারবে। এটা আজকের দিনে সবচেয়ে বেশি। একদিকে তিনি বলছেন এমএসএমইতে আমাদের এই রাজ্য প্রথম, অন্যদিকে তিনি যে সম্ভাবনার কথাগুলো বললেন, এই দুটোর মধ্যে রিলেশনটা কোথায়? অন্যদিকে আরও একটা যে বিষয়টা সামনে আসছে, যে চিটফান্ডে বাজেয়াপ্ত হওয়া জমি, যেটা এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই জমি একজন মানে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যারা শাসক দল রয়েছে বা রাজ্য সরকার, সেই রাজ্য সরকার কিভাবে একজন শিল্প করার সম্ভাবনা নিয়ে যে শিল্পপতি আসতে চাইছে তার হাতে তুলে দেয়, সেটাই বা কী করে সম্ভব হয়? না, দেখুন, মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে যে ধরনের জমি আইন তৈরি করেছে তারা, হয়তো কৃষক আন্দোলনের সময় এটা প্রয়োজন ছিল, কিন্তু পরবর্তীকালে বোঝা গেছে যে এই ধরনের জমি আইন থাকলে মানে নতুন কোনো ইনভেস্টমেন্ট, যারা বিনিয়োগ করতে চায় তারা জমি চাইবে, কিছুটা বাড়তি জমি তারা রাখার কথা ভাবে, নানান ধরনের আনুষঙ্গিক শিল্প সেখানে যাতে গড়ে ওঠে। এখন পশ্চিমবঙ্গে যে ধরনের মানে জমি নীতি তৈরি করেছে, তাতে কিন্তু নতুন করে শিল্প আসার খুব একটা সম্ভাবনা নেই। এবং রাজ্য সরকার তো দাবি করেছে প্রচুর নাকি জমি রয়েছে, কোন রকমের জমি দিতে কোনো সমস্যা নেই, জমি জট কখনো হওয়ার কথা নয়। শিল্পপতিরা তারা আসবেন, সুন্দর করে তারা ব্যবসা করবেন, মুনাফা তাদের যা মুনাফা হয় তা তারা লাভ করবেন, এবং শুধুমাত্র সেখানেই তিনি শেষ করেনি, তিনি বলছেন প্রচুর কর্মসংস্থানও হবে। কিন্তু সেসব কোথায়? সেসব তো বিষবাও জলে এখনো। হ্যাঁ, দেখুন, সরকার নানান ধরনের কথা বলছে। সরকার বলছে জমি আছে। আমরা দেখলাম যে সিঙ্গুরে কী হলো, কৃষকদের উপর গুলি চালাতে হলো। আমরা দেখেছি নন্দীগ্রামে একই জিনিস ঘটাতে হলো। যদি সরকারের কাছে থাকতো এইভাবে সাধারণ কৃষকদের উপর লাঠি গুলি না চালিয়ে। আমি একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করি, এই যে শিল্প সম্ভাবনা রয়েছে কিন্তু শিল্পপতিরা আসছেন না, আপনার কি মনে হয় শিল্পপতিরা আসতে কি ভয় পাচ্ছেন? মানে বাংলায় যেভাবে দুর্নীতি, সিন্ডিকেট রাজের খবর প্রত্যেকটা দিন সামনে আসছে, শিল্পপতিরা কি ভয়ে এক পা এগোলেও 10 পা পিছিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে? হ্যাঁ, দেখুন, মানে একটা সময় তো সব শিল্পপতিরাই বাংলায় আসতে চাইতো, এটা আমরা সবাই জানি। আমি দেখছিলাম যে 2010-11
আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে প্রথম 10টার মধ্যে ছিল, 10টা স্টেটের মধ্যে ফ্যাক্টরি, নাম্বার অফ ফ্যাক্টরিসের দিকে। আপনি 2016 সাল থেকে দেখা যাচ্ছে 10-এর মধ্যে আমরা আসি না, অনেক বেশি চলে গেছে। যারা বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, তারা দেখছে পশ্চিমবঙ্গে ব্যবসা করার জায়গা নেই, ইনফ্রাস্ট্রাকচার কিছুই নেই, এবং তার চেয়েও বড় তাহলে সম্মেলন করে লাভ কি? সম্মেলন ওটা লোক দেখাতে হবে। এই সম্মেলনটা একটা বলতে পারেন আপনার স্ক্যাম হয় প্রতি বছর। এই সম্মেলনে কত টাকা খরচ হয় আমরা জানি না, এই সম্মেলনের পরে কত টাকা বিনিয়োগ হয় তা আমরা জানি না, আমরা শুধু শুনি মৌ স্বাক্ষর হয়েছে। আর এই সম্মেলন প্রতি বছর করে করে মানুষকে ভাঁওতা দেওয়া হয়। এই যে আপনারা দেখলেন যে একটা বিরাট টিম গেল, কোথায় গেল? স্পেনে গেল, গিয়ে সেখানে সকালবেলা জগিং হচ্ছে, সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে, সেই স্পেন থেকে কত পয়সা এসছে আমরা জানতে চাই। কত পয়সা স্পেন থেকে এসছে? প্রতি বছর কতবার বিদেশে যাবে? এই হচ্ছে এদের শিল্পেদের প্রধানমন্ত্রী সবথেকে বড় প্রশ্ন, রাজ্যে শিল্প কোথায়, রাজ্যে কর্মসংস্থান কোথায়, এবং রাজ্যের আগামী প্রজন্ম যারা রয়েছেন তাদের ভবিষ্যৎটা ঠিক কি হবে, এটাই বোধহয় সব থেকে বড় প্রশ্ন। তবে চারদার খবরের সময় এখন একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলা। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম শিল্প সম্ভাবনা নিয়ে। এই যে জমি জট সৃষ্টি হয়েছে নতুন করে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে জমি দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্ন যে তাহলে এবার শিল্পটা হবে তো, মানে শিল্প আসছে তো, শিল্প হচ্ছে তো, কর্মসংস্থান হচ্ছে তো। এই প্রশ্নগুলো যখন আমরা সামনে রাখছি তার উত্তর খোঁজবার চেষ্টা করছিলাম, ঠিক তার পাশাপাশি মধুকল্পিতা দেখো এই যে তোলা শিল্প বলো, এই যে চুরি শিল্প বলো, দুর্নীতির সঙ্গে যুক্ত এত এত অভিযোগগুলো সামনে যখন আসছে তখন কিন্তু এই শিল্পগুলোর বা এই সম্ভাবনা কথাগুলো সামনে আসছে। কি বিষয় নিয়ে কথা বলছি তা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন, রেশন দুর্নীতির তদন্ত। আর এই রেশন দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে ততই একটার পর একটা যা তথ্য সামনে আসছে তা শুনলে চক্ষু চরক গাছ। এমনকি এক্ষেত্রেও কিন্তু একটা শিল্প, এক্ষেত্রেও একটা শিল্প সম্ভাবনার কথা সামনে আসছে। কিন্তু তার আগে একবার আপনাদেরকে দেখাই যে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, একদিকে আনিসুরকে এবং তারই সঙ্গে সঙ্গে তার সহ যে আরও একজন অভিযুক্ত, তার সেই সম্পত্তির হিসেবটা একবার আপনাদের সামনে আমরা তুলে ধরে একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি। দেখুন, সবার প্রথম যে ইনফরমেশন আপনাদের সামনে রাখছি, আনিসুর এবং আলিফের যে সম্পত্তি, দেগঙ্গা রাইস মিল ও বাড়ি, অর্থাৎ যাদেরকে আপনারা ওরফে হয়তো চেনেন বাদশাহ এবং মুকুল বলে। এবং একই সঙ্গে দেখাই দেগঙ্গায় 18 মিল ছিল এই দুজনে। পরের ইনফরমেশন, এবং এর পাশাপাশি 7টি বিলাসবহুল গাড়ি, একটা দুটো নয় প্রায় 7টি গাড়ির হদিশ মিলেছে। দীঘা এবং বারাসাতে হোটেল রয়েছে এই দুই অভিযুক্তর, এবং এর পাশাপাশি জেলায় জেলায় জমি তো রয়েছে দুজনের। এবং তনয় আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, ব্যাংকে 10টিরও বেশি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, মানে এটা তো এখনো পর্যন্ত প্রাইমারিলি তদন্তে যা যা উঠে আসলো তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এরপর আরও কি কি সামনে আসে সেটাও কিন্তু সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর এই নিয়ে আমরা একটু আলোচনাতে এগিয়ে নিয়ে যাই, তার কারণ কিছুক্ষণ আগে আপনাদের সামনে সেই ব্রেকিংটা আমরা রেখেছিলাম যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে। কারণ এই যে কোডানকো জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছি, এই ভদ্রলোকের নাম যখন সামনে আসে, যখন রেশন দুর্নীতির কাণ্ডটা সামনে আসে, তখন একটার পর একটা নাম সামনে আসে। একদিকে আপনারা জানেন সন্দেশখালী উত্তাল হয়ে উঠেছিল যেই শাহজাহানের বিরুদ্ধে এত এত অভিযোগগুলো সামনে এসেছিল সেই শাহজাহানের, অন্যদিকে শঙ্করাজ্যর কথাও নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। পাশাপাশি আপনাদেরকে নাম এই যে দেখালাম আনিসুর এবং আলিফের, সেই বিষয়টাও কিন্তু ওই কানেকশন রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। এবং সব থেকে বড় বিষয় যে মধুকল্পিতা জ্যোতিপ্রিয় মল্লিক সে কিন্তু পাকা খেলোয়াড়, যেমনটা এখনো পর্যন্ত তদন্তকারীরা তারা বলছেন। একেবারে SSKM হাসপাতালে সেখানে বেডে শুয়ে পর্যন্ত 10 লক্ষ টাকা প্রতি মাসে মাসোহারা তুলতেন জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ শিল্প সম্ভাবনা ঠিক কোন জায়গায় রয়েছে আলোচনাতে আজ এই বিষয়টা উঠে আসবে। রাজাগোপাল বাবু, এমন একটা বিষয় বা এমন বেশ কিছু তথ্য এই মুহূর্তে সামনে আসছে, এই যে শিল্প নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, ভাবনা চিন্তার কথা বলছিলাম, এইগুলোও কি এক ধরনের শিল্প, মানে কাইন্ড অফ শিল্প? কারণ এই যে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠে আসছে তাদের বিরুদ্ধে আরও অভিযোগ আসছে যে তারা নাকি যে চালটা আমরা খাই সেদ্ধ করে ভাত হিসাবে আমরা অন্ন হিসাবে মুখে তুলি সেটাতেও নাকি ভেজাল, অর্থাৎ সেটাও নাকি সত্যিকারের চাল নয়। বিভিন্ন সময় প্লাস্টিকের চালেরও অভিযোগ সামনে এসেছে, কোথাও গিয়ে এই কানেকশনটাও কিন্তু জুড়ে যাচ্ছে। না দেখুন, মানে এরা যারা জড়িয়ে আছে আমরা প্রতিনিয়ত নতুন নতুন নাম পাচ্ছি, এবং এদের যে সম্পত্তি আপনারা দেখাচ্ছেন বা মাস খবরে আসছে সেই ব্যাপক সম্পত্তি। এরকম চুরি বোধহয় ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেছে কিনা জানি না, তবে আমাদের দুর্ভাগ্য কী জানেন তো, এটা সবাই জানে 1 বছর 2 বছর জেলে থাকলেই আবার বেল পাওয়া যাবে, তখন বহাল তবিয়তে। তো এটাই হচ্ছে যে দুঃখ, যে এত চুরি করে জনগণের সম্পত্তি নিয়ে, এবং যেটা বলছেন ভেজাল, যে প্লাস্টিকের চাল, মানে
খুব অবাক করা ব্যাপার, এদের কারোরই কোনো শাস্তি হয় না। কেন? এরা শুধু একটা শিল্প তৈরি করছে, হ্যাঁ, শিল্প তো তৈরি করছে, যাই সেটাই ইন্ডাস্ট্রি তো বটেই। এরা আবার পার্টির পক্ষে এরাই হচ্ছে যে মানে সম্পদ, এরাই পার্টির যাবতীয় শাসক দলের ছত্রছায়া থাকলে সে যা ইচ্ছা তাই করতে পারবে, যা খুশি তাই করবে। এবং হ্যাঁ, আসবো তন্ময়দা, আসবো অনিন্দ্যদা। না, আমি একটা কথা বলি, রাজাদা খুব ভালোই বলছিলেন, কিন্তু সবসময় দেখুন দুর্নীতি যে শুধু পশ্চিমবঙ্গে আছে তা তো নয়, বিভিন্ন জায়গায় আছে। আমাদের আমি বলি পশ্চিমবঙ্গ প্রথম বলো। আচ্ছা ঠিক আছে, বিভিন্ন জায়গায় আছে, পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা প্রথম। আচ্ছা প্রধানমন্ত্রী বলে দাও। আচ্ছা ঠিক আছে, এবার বলি প্রধানমন্ত্রী চৌর্য শিল্পে প্রথম পশ্চিম বাংলা বলা শেষ। প্রধানমন্ত্রী নিজে বলেছেন সব থেকে বেশি চুরি করেছে অজিত পাওয়ার। না, কখনো বলেননি, কখনো বলেননি, কখনো বলেননি। কি বলছেন? আপনি জানেন হেমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নিজে বলছেন আমাদের কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। একটা কথা শুনুন, একটা প্রশ্নের উত্তর দিন। 7-7টি বিলাসবহুল গাড়ি, প্রাসাদোপম বাড়ি একজন মানুষ কি করে তৈরি করতে পারে বলুন তো? তার সঙ্গে তো তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যিনি ব্লক সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নামটা আপনি বললেন, যে মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্কে জানা গেছে একমাত্র দল তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে। একবার দেখান তো বিজেপি এতগুলো নাম বলছে, হেমন্ত বিশ্ব শর্মা, নিশীথ প্রামাণিক, প্রধানমন্ত্রী জি বলছেন শুভেন্দু একটা কথা বলুন তো, এই যে এত বড় একটা শিল্পর কথা তনয়া বলছিল, খুব সুন্দর করে বুঝিয়ে বলল। আপনার কাছে তখন উত্তর দেবে, বলুন না তন্ময় বাবু, এত সুন্দর যে একটা শিল্পর কথা বললো, এত ভালোভাবে শিল্প হচ্ছে, যার ফলে কিছু কিছু মানুষ কোনো এলাকার কিছু মানুষ সে হঠাৎ করে একটা বিশাল বড় বাড়ি করে ফেলছে, তার গ্যারেজে সারি সারি বিলাসবহুল গাড়ি থাকছে। এই শিল্পগুলো দেখেই কি যারা শিল্পপতিরা রয়েছে, যারা অ্যাকচুয়ালি ইনভেস্ট করতে চান এ রাজ্যে, তারা কি ভয় পেয়ে যাচ্ছে? তার জন্য কি তারা আসছেন না? একদমই ঠিক বলছেন, কারণ এই শিল্পটা হচ্ছে চুরি তোলাবাজির শিল্প। তৃণমূলের একটা মানুষ হচ্ছে চুরি তোলাবাজি করে সংসার জীবনযাপন করে। আজকে যেটা তনয়া বললেন, চায়না থেকে এই শিল্পপতি আনিসুর নকল চাল বানাবে বলে মেশিন নিয়ে আসছে, বিশাল বড় শিল্প। আর হচ্ছে দুবাইতে আর বিভিন্ন দেশে তাদের সম্পত্তি ছড়িয়ে রয়েছে। শুনুন, তারা হচ্ছে চিকিৎসক তনয়বাবু, আসবো অরিন্দদা, আজকে কোর্টে জানিয়েছে, অরিন্দ শোনো না, আজকে কোর্টে জানিয়েছে ইনি যে 100 কেজি চাল রেশন যদি এসছে এই রাজ্যে, 30 কেজি খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। আর ধানের ক্ষেত্রে দেখুন, কৃষকদের কাছে জোর করে ধান কিনেছে। আপনার কাছে আসবো, রাজাগোপাল বাবু রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, এই যে এত বড় একটা শিল্প, একটা দুর্নীতি শিল্প বলা যেতে পারে, সেই শিল্পটা রয়েছে, অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একেবারে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো শিল্প সম্ভাবনার কথা বলছেন। চপ শিল্প, ঝালমুড়ি শিল্প, কাশফুল দিয়ে বালিশ বানানো শিল্প, এত কথা বলছেন একেবারে। এবং বলতে দিন না, একটু বলতে দিন রাজাগোপাল বাবু, আপনার কি মনে হয় এতগুলো শিল্পর কথা যখন বলছেন এবং এ রাজ্যে যখন এই শিল্পটা চলছে, তাহলে আগামী প্রজন্ম কোন দিকে যেতে চলেছে? আগামী প্রজন্মের ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে? আমি একটু লাইটার এখানে একটা কথা বলি। দুর্নীতির যা পরিমাণ পশ্চিমবঙ্গে, এখন যদি মুখ্যমন্ত্রী চিঠি লেখেন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনকে যে দুর্নীতিটাও পার্ট অফ ন্যাশনাল স্টেট জিডিপি যদি তাতে যদি রেখে দেওয়া যায়, পশ্চিমবঙ্গে হয়তো অনেক বড় দেশের থেকে বড় হয়ে যাবে। বিরাট দুর্নীতি রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে দুর্নীতিতে খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে আমি একটু বলি, দুর্নীতিতে সবচেয়ে খেয়াল রাখতে হবে
দুর্নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র মানুষ, গরিব মানুষ, যাদের কোনো বিকল্প কিছু নেই, যারা সরকারি নিরাপত্তার উপর ভরসা করে চলে। দুর্নীতি হলে তাদের আর কোনো জায়গা নেই। দুর্নীতি হলে বড় লোকদের তো কোনো ক্ষতি হয় না। সুতরাং যারা এই দুর্নীতি করছেন তারা গরিবদের বিরোধী। আজকের কিন্তু এটা বোঝবার সময় এসছে যে, এবং কারা তাদের সাপোর্ট করে যাচ্ছে। এই এতগুলো চোর ধরা পড়লো। হ্যাঁ, অনিন্দ কিছুক্ষণ আগে বলছিল জ্যোতিপ্রিয় মল্লিককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমরা জানি 4-5 এমএলএ তাদের জেলে আছে, সাসপেন্ড হয়েছেন পার্টির খাতায়। তাদের তো এমএলএ থেকে সেটা তো একটা আইওয়াশ তো বটে। কেন তাহলে এমএলএসিপ খারিজ করা হলো না? কেন এমএলএসিপ খারিজ করে এখন ইলেকশন করা হলো না? অজিত বাদ দিলে বাদ দিয়ে দাও। ঠিক কথা, অন্য কিছু বলা যাবে না। আমি একটা কথা, উনি তো বিজেপি না। শোনো না, আমি একটা কথা বলে দিচ্ছি তোমাকে। অনিন্দ শোনো, আমি শোনো অনিন্দ, একটু হচ্ছে একটু ভালো করে শোনো, একটু কথা বলতে শোনো। না না, তোমরা শোনো, যেভাবে হয়েছে দেখুন। ধরুন আনিসুর, আমি একজন কৃষক, আমার কাছ থেকে জোর করে আমার ধানটা কিনে নিল কম পয়সা। জোর করে ধান কেনা যায়, আপনি মিথ্যাচার করছেন। কথা বলছেন কেন? আরে শোনো, এখানে জোর করে ধান কেনা হয় না, জানেন না তো? এখানে ধান একা জোর কেনা, পশ্চিমবঙ্গে সরকার কথা বলতে দেবে না। ধানের ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে জোর করে ধানটা কিনেছে। এরকম ইন্টারাপ্ট করলে সমস্যা হবে। আপনি ডিফেন্ড করবেন, আপনার কাছে আসলে সময় দেব। আমি বলছি কথা, কৃষকদের কাছ থেকে জোর করে ধানটা কম পয়সায় কিনে এবার কি করলো, নিজের যে কর্মীরা আছে তাদেরকে কৃষক সাজিয়ে তাদেরকে দিয়ে সরকারের কাছে বিক্রি করে বেশি পয়সা নিল। এইভাবে 45 কোটি টাকা তুলেছে। তন্ময়দা জানেন না, তার জন্য তন্ময়দাকে মনে করিয়ে দিচ্ছি, এ রাজ্যে ধানের মূল্য নির্ধারণ করে দেওয়া আছে। ওর থেকে কম পয়সায় কোনোদিন কেউ কিনতে পারে না। আরে কি করে তোমাকে তৃণমূলের কাছে বিক্রি করতে পারবে না? আরে একজন তুমি কি বলতে চাইছো? আরে আমি বলছি কৃষকের কাছে কি জিজ্ঞাসা করো? আচ্ছা তন্ময় প্লিজ বলুন। আমাদের রাজ্যে ধানের কত মূল্য হবে সেটা নির্ধারণ করে দেওয়া আছে। তার সেটা নির্ধারণ করে কমে কেউ ধান কিনতে পারবেন না। তাহলে কৃষকের চোখে জল পড়ে কেন? অনিন্দবাবু একটা প্রশ্ন উত্তর দিন তো। আগামী প্রজন্ম চপ শিল্প, মুড়ি শিল্প, কাশফুলের বালিশ তৈরি শিল্প এগুলো করবে। পশ্চিমবঙ্গে এই জিনিসগুলো দেখতে হবে, বেশ ভালো লাগবে নাকি? ঠিক কথা। আমি আপনার কথা বলি, দেখুন 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। এগুলো কিন্তু আমার বলা কিছুই না, রাজ্যের মুখ্যমন্ত্রী। চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী, এবং সেই 2 কোটি চাকরি প্রতি বছর কটা চাকরি হচ্ছে জানতে চাই। আজকে পশ্চিমবঙ্গে অনেক কর্মসংস্থান হয়েছে। আজকে এমএসএমই তে আমরা প্রথম। আজকে নতুন নতুন শিল্প আসছে, 30 লক্ষ চাকরি চলে গেছে। আজকে দেখুন আজকে শিল্প আসছে, কিন্তু সেগুলো কি দিগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছে না আনিসুরদের হাতে চলে যাচ্ছে বলে শিল্প এখানে সম্ভাবনার কথা? এই যে সাধারণ মানুষজন যারা বলছেন একটা শ্রেণীর মধ্যে কক্ষিগত রয়েছে টাকাটা, এটা নতুন করে স্প্রেড হচ্ছে না, যে নতুন করে কেউ ভাবনা চিন্তা করবে যে ছোটখাটো কোনো ব্যবসা করবে বা ছোটখাটো কোনো শিল্প নিয়ে আসবে। কারণ বড় ইন্ডাস্ট্রিয়াল যারা ব্যবসাদাররা রয়েছেন তারা তো আসছে কতটা সেটা নিয়ে এখনো বড় সংশয় রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের লাস্ট বড় শিল্প এসেছিল বামেদের সময় মিশ্রবীজ, তারপরে কেউ একদম তাই। এবং দেখুন, তন্ময়দা খুব সুন্দর বললেন যে এতগুলো সব বিজনেস সামিট হয়, কয়েক লক্ষ কোটি টাকার মানে এমওইউ হয়। আমরা হিসেব করে দেখেছি লেস দ্যান 2% ইমপ্লিমেন্টেড হয়। যে চুক্তিগুলো হচ্ছে এই চুক্তির কোনো ভ্যালিডিটি নেই, আনলেস যতক্ষণ না আপনি ইমপ্লিমেন্ট করছেন 2% ইমপ্লিমেন্টেড হয় না। সুতরাং বোঝাই যাচ্ছে যারা আসেন তারা এমইউ সাইন করেন, তারা সরকারকে বলতে চান দেখো তোমরা আতিথেয়তা দিয়েছো, আমরা এসব করবো। কিন্তু তারপরে যখন মানে এখানেও সেই প্রতিশ্রুতি, আবার প্রতিশ্রুতি দিয়ে তারপর ওই এই দেখছেন এই বাকি বুদ্ধে তখন দেখে, যখন জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে, যখন পার্থ চ্যাটার্জির গল্প তারা শোনে, তারা সবাই পালিয়ে যায়। এখানে আরো একটা বিষয় আমি একটুখানি রাজাগোপাল বাবু একটু ইন্টারাপ্ট করলাম, তার কারণ এই যে আনিসুরদের কথা যখন আমরা বলছি যে যেভাবে তারা নকল চাল তৈরি করছে, এটাও তো একটা ক্রাইম, এটাও দুর্নীতি। যদি সেই ঘটনাটা ঘটে থাকে তাহলে এদেরকে দেখে তো আরো অন্যায়টা বাড়তে থাকবে, অপরাধমূলক যে কাজকর্ম যে প্রবণতা সেটাও বাড়বে। তাহলে সেই জায়গাটা রুখবে কি করে সরকার? মানে দুটো তো একেবারে ইন্টারকানেক্টেড হয়ে যাচ্ছে। দেখুন, সরকারের কোনো ইচ্ছে নেই এগুলোকে রোখার,
কেননা এই যে চাল এই দেখুন ওই প্লাস্টিকের চাল যাদের পয়সা আছে তারা তো খাবে না, প্লাস্টিকের চাল গরিব মানুষগুলো খাবে আর মরবে, আর সরকার নিয়ন্ত্রণ করছে না। তার মানে কি গরিবদের পেছনেই যাদের ভোটে তারা নির্বাচিত হয়ে আসছে তারা যাতে বিপদে পড়ে মানে ইনডাইরেক্টলি সেই দিকেই ব্যবস্থা মানে মানুষকে মৃত্যুমুখে ফেলে দেওয়া সরকারের কাছে। দেখুন একটা বুঝতে হবে চেনটা জ্যোতিপ্রিয় যা তুলতো সব কিন্তু সে রাখতো না, সে কালীঘাটে পাঠাতো। সুতরাং রাজাগোপালবাবু যেটা বলছেন যে এটা হচ্ছে একটা চেন সিস্টেমে টাকাটা মুভ করে, সুতরাং সেই জন্যে সরকার বা তৃণমূলের সুপ্রিমো কিচ্ছু করবেন না, কারণ করলে তো পয়সা বন্ধ হয়ে যাবে। আজকে তৃণমূলের সাংসদ বলছে যত তুলবে 75 পাঠিয়ে দেবে, 25 রাখবে, কিন্তু আমরা সব হিসেব রাখছি। এটা আমাদের কথা নয়, এটা তৃণমূলের সাংসদ বলছে। একদম তন্ময়বাবু আবার আসবো। অনিন্দ্যবাবু আমার একটা প্রশ্ন রয়েছে, খুব ছোট্ট একটা প্রশ্ন। 2011 সাল আর 2024 কতগুলো বছর হলো? 13 বছর হয়ে গেছে। আপনি 5টা বড় কোম্পানির নাম বলবেন যারা এই রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা রানিং, মানে তারা কর্মসংস্থান করে মানে ইনভেস্ট করেনি, কিন্তু এই রাজ্যে দাঁড়িয়ে তারা কোম্পানিটাকে চালু করেছে, তাদের জন্য উপকৃত হয়েছেন বহু ছাত্রছাত্রী, বহু যুব সমাজ। 5টা কোম্পানির নাম বলুন। 5টা আমি বলে যাচ্ছি। দেখুন, আপনার কাছে যদি কর্মসংস্থান মানে বড় একটা সেই চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে সেই নাম হয়, সেটা না। দেখুন আপনি আমার আমি তো বলছি পকোড়া শিল্পের কথা, আমি বলছি না পকোড়া শিল্পের কথা যেটা প্রধানমন্ত্রী বলেছেন আমি বলছি না, আপনারা বলছি না পকোড়া শিল্পের কথা বলছি না, আপনি আমার বলতে সুযোগ। আমি বলছি আজকে এমএসএমই তে ছোট ছোট শিল্প এখানে প্রচুর হয়েছে, আজকে এখানে কর্মসংস্থান ভয় প্রচুর হয়েছে, ছেলেমেয়েরা প্রত্যেক কর্মসংস্থান পাচ্ছে, কিন্তু বড় ইন্ডাস্ট্রি মানে এখানে আমি একটু বোঝবার চেষ্টা করি, আমি একটু বোঝবার চেষ্টা করি। আমি তো বলি না না তথ্য দিয়ে তোমাকে আমি বলছি পশ্চিমবঙ্গে 30 লক্ষ চাকরি চলে গেছে। বড় প্রশ্ন, বড় কোন ইন্ডাস্ট্রি যদি এসে থাকে, বড় কোন ইন্ডাস্ট্রি যদি এসে থাকে তাহলে সেখানে একটা হাব তৈরি হয়, সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। আপনি ছোট শিল্পের কথা বলছেন, আমি বড় শিল্পের কথা বলছি, একটাই কারণে, কারণ আপনি হয়তো ছোট শিল্প একটা নির্দিষ্ট কুক্ষিগত জায়গায় থাকবে, বড় শিল্প তো তা নয়। আমি বলছি তো সারা পৃথিবীতে আজকে সেই ধরনের বড় শিল্প হচ্ছে না, ভারতবর্ষে হচ্ছে না। সারা পৃথিবীতে সেভাবে বড় শিল্প হচ্ছে না। আমি একটা কথা বলি, যখন পশ্চিমবঙ্গ থেকে টাটা চলে গেল, আমি 2 মিনিট সময় নেব একটু। ঝগড়া শুনতে ভালোবাসে না, আমি চাই না। আমি যখন এই টাটা চলে গেল তখন আমি সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরের যারা আমার বন্ধুরা ছিল তারা বলছে যে তোমরা কি বোকা, বাঙালিরা কি বোকা, বেঙ্গলের লোকেরা টাটার মতন শিল্পকে তরিয়ে দিলে, এই টাটাকে আমাদের সিঙ্গাপুরে পাঠিয়ে দাও, আমরা লুফে দাও। বাংলা যেদিনই পশ্চিমবঙ্গ টাটাকে সরিয়ে দিয়েছে সেদিনই এখানে আর শিল্প স্থাপনের সমস্ত ব্যাপারটা যে পিলার, সমস্ত পিলারগুলো নষ্ট হয়ে গেছে। আর কেউ যারা টাটাকে সরাতে পারে তারা আর কাউকে ডাকতে পারে না, তারা আর কাউকে ডাকতে পারে না। এইটা কিন্তু বোঝা হয়ে গেছে। আমরা 11 সালে বসে কেউ আসে তথ্যটা জেনে রাখো, পরে চেক করো। আমি যেটা বলছি, মহারাষ্ট্র, গুজরাট 2014 থেকে 2024 আমাদের বিদেশে বিনিয়োগ এসছে আমাদের দেশে $667 বিলিয়ন। তার মধ্যে 30% গিয়েছে শুধু মহারাষ্ট্রে, আর টপ 3 হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক আর গুজরাট, আর বটমে রয়েছে সব থেকে পিছনে রয়েছে পশ্চিমবঙ্গ 1% নিচে। সুতরাং অনিন্দ্য যদি বলে যে আসছে না, এটা ভুল কথা। আমরা হচ্ছে পশ্চিমবঙ্গে আনতে পারছি না, আমরা পশ্চিমবঙ্গে আনতে পারছি না কারণ সরকারের জমি নীতি নেই, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, কেউ আসছেন না। আচ্ছা সেটা বলছি, শোনো, শুধুমাত্র গত এক বছরে 4.5 কোটি চাকরি দেশে হয়েছে, আর পশ্চিমবঙ্গের 30 লক্ষ চাকরি চলে গেছে। পশ্চিমবঙ্গের 30 লক্ষ চাকরি চলে গেছে, কে দিতে পারছেন না? সময় একদম নেই, সময় আমাদের হাতে একদম নেই, সময় নেই অনিন্দ্যদা, সময় নেই। এটা নিয়ে আরো একদিন আমরা সময় জানবার জন্য। এ রাজ্যে শিল্পটা হবে কবে? এ রাজ্যের মানুষ, এ রাজ্যের যুব সমাজ বাড়ির ভাত খেয়ে
বাড়ির কাজ কবে করবে? বাড়ির ভাতকে, গরম ভাতকে অফিসে যাবে, সুন্দর কাজ করে বাড়ি ফিরে আসবে। এই ছবিটাই রাজ্যের মানুষ কবে দেখবে তনয়া? সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরটাই আমরা খোঁজবার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, কিন্তু সত্যি এই উত্তর সামনে আসলো কিনা সেটা হয়তো আপনারাও আরও ভালো বলতে পারবেন। কিন্তু হ্যাঁ, শিল্প হলে একটা কর্মসংস্থান হয়, অনেক সম্ভাবনা জন্মায়, এবং এই বড় শিল্পকে কেন্দ্র করে আরও ছোট ছোট অনেক শিল্প হয় যেখানে কর্মসংস্থান সত্যি হয়ে থাকে। সুতরাং আর্থিক, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে হয়তো এর অনেকটা সুফল পাওয়া যায়। আর এই আশাতেই আমরা থাকবো, আগামী দিনে হয়তো কোনো না কোনো সময় বড় কোনো শিল্প এই বাংলার মাটিতে আসবে এবং এই যে বেকারত্ব, সেই সমস্যা হয়তো ঘুচবে। আজকের মতো আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।